আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। সামনাত একাডেমির আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামিউল সোহরাব। আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি যেটা শেখাবো যে রাইট ফর্ম অফ ভার্ব এসএসসি এবং এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের আলোকে। সো আজকে হচ্ছে লেকচার 1। সো আজকে আমরা জানবো যে রাইট ফর্ম অফ ভার্ব মূলত কী, এবং ভার্বকে যেহেতু সেন্টেন্সের হার্টবিট বা স্পন্দন বলা হয়, এজন্য ভার্বকে আসলে অনেক খুঁটিনাটি সম্পর্কে অনেক ভালোভাবে জানা দরকার। আর আজকে আমরা হচ্ছে মূলত রাইট ফর্ম অফ ভার্বের যে 6টা গঠন বা রূপ আছে, এটার একটা গঠন সম্পর্কে আজকে ডিটেলস জানবো। 6টা রুল থাকবে এই ক্লাসে। সো তুমি যদি এই 6টা গঠন বা রূপ সম্পর্কে জানো, তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের যে কোশ্চেন, এগুলোর আনসার খুব অনায়াসে করতে পারবা। সো চলো শুরু করি। তো আজকের হচ্ছে ক্লাসটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের উপরে। সো আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্ব একদম যেহেতু শুরু থেকে শুরু করতেছি, এজন্য তোমরা যারা একদম কিছুই বোঝো না, কিছুই জানো না, তারাও ক্লাসটা দেখো মনোযোগ দিয়ে, ধৈর্য ধরে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। তাহলে আমরা শুরুতেই যেটা বললাম আমি, যে ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট বা হৃদস্পন্দন। এজন্য কিন্তু গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে টপিক, এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। কারণ রাইট ফর্ম অফ ভার্বটা আসলে মানে কি? এটা হচ্ছে মানে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক অবস্থান। তাহলে তুমি যদি ভার্বের সঠিক অবস্থানটাই নির্ণয় করতে না পারো, তাহলে তো আসলে হইল না। সো তোমাকে লিখতে, পড়তে, বলতে সব কিছুতে আসলে তোমাকে ভার্বটা কোন পজিশনে থাকবে, এটাকে তোমাকে সঠিক করতে হবে। এজন্যই আসলে রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা, এটাই আমাদের পরীক্ষায় আসে, আর এটাই আমরা পারি না, ঠিক আছে? সো আমরা যদি বলি যে রাইট ফর্ম অফ ভার্ব কি, রাইট ফর্ম অফ ভার্ব কি, রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি, তাহলে তুমি আসলে কি বলবা? রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি? ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি? এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বলতে ভার্বের সঠিক রূপ বা গঠন, বা যেটাকে আমরা ফর্ম বলি। ফর্ম মানে অবস্থান বা রূপ, ঠিক আছে? তাহলে ভার্বের আসলে কয়টা ফর্ম? এটা তোমার মাথায় একটা প্রশ্ন আসে না? ভার্বের আসলে কয়টা ফর্ম? আমরা একটা কাজ করতে পারি, যে ভার্ব একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা সবগুলো ফর্ম সম্পর্কে বা গঠন বা রূপ সম্পর্কে জানতে পারি, এটা কিন্তু ভালো হয়, তাই না? তো আমরা একটা কাজ করব, এটা হলো যে গো, সরি, গো, এই যে ভার্বটা আছে, এই ভার্বটার মাধ্যমে আমরা যে ফর্মগুলো আছে ভার্বের, এই ফর্মগুলোকে জানার চেষ্টা করব। সো গো ভার্ব, গো ভার্বের কতগুলো ফর্ম হতে পারে, এটা আমরা একটা লিস্ট দেখবো আগে, ঠিক আছে? গো ভার্বের কতগুলো ফর্ম হইতে পারে, বা অবস্থান হইতে পারে, বা পজিশন হইতে পারে, ঠিক আছে? ফর্ম হতে পারে, এটা হচ্ছে আমরা আগে দেখব। তো এটাকে হচ্ছে বোল্ড না করি। আচ্ছা, তাহলে আমরা মূলত যে গো ভার্বটা দেখলাম, এটা হচ্ছে গো। আচ্ছা, আবারও বোল্ড হয়ে গেছে, সরি। সো গো, এই যে ভার্বটা, এটা আসলে কতগুলো ফর্ম হইতে পারে? তুমি গোকে কি কি করতে পারো? গোকে গোস করতে পারো। তো গোকে তুমি গোস করতে পারো, গোস। আর কি কি করতে পারো বলো তো? আর কি কি করতে পারো? তুমি কিন্তু গোয়ের সঙ্গে আইএনজি যুক্ত করে গোয়িং করতে পারো, গোয়িং, ঠিক আছে? তো তুমি আর কি কি করতে পারো? তুমি গোয়ের সামনে একটা টু যুক্ত করে ইনফিনিটিভ করতে পারো, ঠিক আছে? সো টু গো। আর কি কি করা যায় গো এর ক্ষেত্রে? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট করতে পারো। এবং এরপর হচ্ছে আরেকটা, যেটা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এবং এটা হচ্ছে গন, ঠিক আছে? সো এই যে কয়টা দেখো, যে গো, এটা গোজ হইতে পারে, গোয়িং হইতে পারে, টু গো হইতে পারে, ওয়েন্ট হইতে পারে, আবার গন হইতে পারে। এই যে তুমি 6টা ফর্ম বা অবস্থান দেখতে পাচ্ছ, এই 6টা ফর্ম বা অবস্থান সম্পর্কে যদি তুমি খুব ভালোভাবে জানো, তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নগুলো তোমাকে দিবে, প্রশ্ন দিক বা তোমাকে প্যাসেজ আকারে প্রশ্নগুলো দিক, তোমাকে যাই দেওয়া হোক না কেন,
তুমি কিন্তু জানতেছো যে ভার্বের এই 6টা ফর্ম হইতে পারে, 6টার মধ্যে যে কোনো একটা হবে। সো তুমি যদি এই 25টার স্পেসিফিক্যালি যদি কিছু রুল দেখো যে কখন আসলে শুধু গো হবে, কখন গোজ হবে, কখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, আবার কখন টু যুক্ত হবে, কখন ওয়েন্ট হবে, কখন গন হবে, তুমি যদি এইটা ভালোভাবে জানো তাহলে কি আনসার করতে পারবে না? অবশ্যই পারবো। তাহলে আমরা এইটাই আজকে জানার চেষ্টা করব যে কখন কোনটা হচ্ছে। তাহলে শুরুটা যেহেতু শুধু গো, এটা আসলে কি? এটাকে আমরা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, বা যাকে আমরা সংক্ষেপে ভি 1 বলে জানি, ঠিক আছে? সো এটা হচ্ছে ভি 1। তো এটা হচ্ছে আমরা ভি 1 এটা লিখে রাখলাম। সো এরপরে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে। সো এটা হচ্ছে এস বা ইএস। ওকে, এরপর হচ্ছে আইএনজি যুক্ত হয়েছে, গোয়িং হয়েছে। সো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে এটাকে আমরা পার্টিসিপল অথবা জিরান বলতে পারি। কখন পার্টিসিপল বলবো, কখন জিরান বলবো, এইটা কিন্তু রুলগুলো যখন আমরা শিখবো তখন আমরা জানতে পারবো। সো আমরা মূলত এখানে ব্র্যাকেটে যেটা দিব যে এটা পার্টিসিপল অথবা জিরান্ড হইতে পারে। সো পার্টিসিপল অথবা জিরান্ড। ওকে, এরপর টু গো, অর্থাৎ ভার্বের সামনে যদি একটা টু যুক্ত করা হয় এটাকে আমরা ইনফিনিটিভ বলি, ঠিক আছে? টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। এটা কি তোমরা শুনো নাই কখনো? ইনফিনিটিভ বলে। এরপর হচ্ছে ওয়েন্ট। সো ওয়েন্ট এবং হচ্ছে গন, এটাও হচ্ছে ওয়েন্ট কখন হচ্ছে, তখন হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে, বা যেটাকে আমরা সংক্ষেপে ভি 2 বলে জানতেছি। এরপর হচ্ছে গন। ওকে, গন হচ্ছে ভি 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি 3 দিয়ে দিচ্ছি। সো আমরা আজকের এই ভিডিওতে মূলত জানবো যে কখন ভি 1 হবে, কখন এস বা ইএস যুক্ত হবে, কখন পার্টিসিপল বা জিরা হবে, কখন ইনফিনিটিভ হবে, কখন ভি 2 হবে, এবং কখন ভি 3 হবে। সো এটা যদি আমরা একটা লিস্ট করতে পারি, এখানে লিস্ট করে আমরা যদি এটা বুঝতে পারি বা পড়তে পারি তাহলে কিন্তু খুবই দারুণ হয়, তাই না? সো কখন আসলে ভি 1 হবে, এটা হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে মূলত এইটাই শিখবো যে আজকের এই ভিডিওতে আসলে যখন ভার্বের বেস ফর্ম বা ভি 1, এটা হচ্ছে আসলে হচ্ছে এক 6টা ফর্ম। এই 6টা ফর্মকে আমি একটা কাজ করি, নাম্বারিং করলাম, ঠিক আছে? সো এটা আবার বোল্ড হয়ে গেছে। সো এই হচ্ছে 6টা ফর্ম, তার মধ্যে আজকে আমরা যে ভিডিওটা, আজকের ক্লাসটা, সো আজকে হচ্ছে ভি 1 সম্পর্কে আমরা ডিটেলস জানবো। আর নেক্সট ভিডিওতে আস্তে আস্তে ইনশাল্লাহ এই 6টা ফর্ম সম্পর্কে কভার করে ফেলবো, এবং লাস্ট ভিডিওতে আমরা মিক্সার অনেকগুলো ব্যতিক্রম রুল দেখবো, এবং তাহলে কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বে একদম প্রো হয়ে যাবো আসলে। সো তাহলে আজকে হচ্ছে ভি 1 সম্পর্কে চলো জানার চেষ্টা করি কখন আসলে ভি 1 হবে। তো আসলে রুল দেখবো যে 1 নাম্বার, যখন ভার্বের বেস ফর্ম বা ভি 1 হয়। সো এর জন্য আসলে কয়টা রুল আছে? 7টা রুল আছে। এই 7টা রুল সম্পর্কে তুমি যদি জানতে পারো বা বুঝো ভালোভাবে, তাহলে কিন্তু কখন ভি 1 বা ভার্বের বেস ফর্ম হবে এটা কিন্তু খুব ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবা। সো হচ্ছে আজকে হচ্ছে রুল 1, এখন এই মুহূর্তে আমি তোমাকে দেখাবো যে সকল মোডাল ভার্ব এরপর অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম বা ভি 1 হয়। তাহলে তোমার মাথায় এখন প্রশ্ন আসবে যে মোডাল ভার্ব আসলে কি, মোডাল ভার্ব কোনগুলো? আমি কিন্তু ভাই দিয়ে রাখছি যে মোডাল ভার্বগুলো কোনগুলো, এখানেই তোমাকে দিয়ে রাখছি সবগুলো। সো প্রথমে আসা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, তারপর হচ্ছে শ্যাল, তারপর হচ্ছে শুড, উইল, উড, তারপর হচ্ছে মাস্ট, ওড টু, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এটসেট্রা। এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এই মোডাল ভার্বগুলোর কি হবে, এই মডেল ভার্বগুলোর পর অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? এখানে একটা কাজ হয়েছে। আচ্ছা, সো সকল মোডাল ভার্বের পর অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম বা ভি 1 হয়। তাহলে আমরা কিন্তু রুলটা দেখলাম যে সকল মোডাল, যে এই যে মোডাল ভার্বগুলো তোমাকে দেওয়া হয়েছে একটা লিস্ট,
সো এই যে মোডাল ভার্বগুলোর একটা লিস্ট তোমাকে দেওয়া হয়েছে, এই মোডাল ভার্বগুলো তুমি মুখস্থ করে ফেলবা, যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওড টু, হ্যাড টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এটসেট্রা। আমি আবারও বললাম যাতে তোমার মাথায় এটা গেঁথে যায়, ঠিক আছে? তুমি 2-4 বার পড়লেই তোমার মুখস্থ হয়ে যাবে আসলে এগুলো। তুমি যদি কোনো সেন্টেন্সে এই মোডাল ভার্বগুলো দেখো, তাহলে এরপরে যে ভার্বটা হবে এটার বেস্ট ফর্ম হবে। সো আমরা এক্সাম্পল দেখব, এক্সাম্পল না দেখলে আসলে বোঝা যায় না। তো এক্সাম্পলটা দেখি। সো আমরা 3টে এক্সাম্পল দিয়ে রাখছি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে ইউ হ্যাভ টু কেম ফ্রম অন টাইম। এখানে তোমাকে ব্র্যাকেট দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে একটা কাজ করা থাকতে পারে, এটা হচ্ছে আন্ডারলাইন করা থাকতে পারে, ঠিক আছে? তো তোমাকে আন্ডারলাইনও করা থাকতে পারে, অথবা তোমাকে ব্র্যাকেট দিয়ে রাখতে পারে যে এই যে ওয়ার্ডটা বা এই যে ভার্বটা, এই ভার্বটার তুমি ফর্মটাকে চেঞ্জ করো, রাইট ফর্ম করো, ঠিক আছে? কারণ এইটা এখন ভুল দেওয়া আছে। অনেক সময় দেখা যাবে যে হচ্ছে এখানে যেটা দেওয়া আছে আনসারও ঠিক ওইটাই হয়, ওইটা খুব খুব কম হয়, রেয়ার, ঠিক আছে? বাট এটা এই মুহূর্তে তোমার ভুল দেওয়া আছে, তোমাকে সঠিক করতে হবে। তাহলে তুমি শুরুতে দেখতে পাচ্ছ যে ইউ একটা সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাভ টু আছে। হ্যাভ টু কি আমরা একটু আগে দেখলাম না? হ্যাভ টু কি? হ্যাভ টু, এই যে এখানে দেখতে পাচ্ছ হ্যাভ টু, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। তাহলে যেহেতু হ্যাভ টু একটা মোডাল ভার্ব, তাহলে যেহেতু এখানে হ্যাভ টু আছে, এরপর একটা ভার্ব দেওয়া আছে এবং ভার্বটা এখানে কেম আছে। সো তোমার মাথায় কি প্রশ্ন আসবে? তুমি এই রুলটা দেখছো, এই মুহূর্তে এই রুলটা শিখছো যে সকল মোডাল ভার্বের পর অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান হবে। তাহলে যেহেতু এখানে মোডাল ভার্ব হ্যাভ টু আছে, এরপর একটা ভার্ব আছে, কেম আছে, তাহলে এই কেমের আসলে কোনটা হবে সঠিক উত্তর? এর বেস ফর্ম বা ভি ওয়ান হবে। তাহলে কেমের ভি ওয়ান কোনটা? কাম, ঠিক আছে? তাহলে এর উত্তরটা হবে কাম, ঠিক আছে? এর উত্তরটা হবে কাম। এটা আমি হচ্ছে হাইলাইট করে রাখছি, বোল্ড করে রাখলাম। তাহলে তুমি কি বুঝতে পারলা আসলে কাম, কেম, কাম এগুলো তুমি পড়ছো না? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল একটা লম্বা একটা চার্ট আছে, তোমাদের যে কোনো গ্রামার বইয়ে পাবা। তো এটা তোমরা আসলে দেখে নিবা, ঠিক আছে? এরপর 2 নাম্বার যে এক্সাম্পলটা আছে এটা দেখবো। আহ, আগে একটু ইয়ে করে নিই। সো 2 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে দে ওট টু সলভ দ্য প্রবলেম প্রপারলি। এই ক্ষেত্রেও কিন্তু আমি ওট টু কিন্তু একটু আগে দেখাইলাম যে ওট্টু একটা, এই যে ওট্টু একটা হচ্ছে মোডাল ভার্ব। তার মানে যেহেতু ওট্টু একটা মোডাল ভার্ব এবং এরপর একটা ভার্ব দেওয়া আছে সেটা হচ্ছে সলভড, তার তারপরে বাকিটা তোমার যাই থাকুক না কেন, দে ওট টু সলভ দ্য প্রবলেম প্রপারলি, এখানে যেহেতু ওট্টু তুমি দেখতে পাইছো এবং ওট্টু এর পর একটা ভার্ব দেখতে পারছো, তাহলে এই ভার্বটা কি হবে? ভি ওয়ান হবে। তাহলে সলভ যেহেতু এখানে পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? সলভ হবে। সলভ হবে অর্থাৎ ভি ওয়ান হবে, ঠিক আছে? সলভ হবে অর্থাৎ ভি ওয়ান হবে, ঠিক আছে? নেক্সট যে এক্সাম্পলটা সেটা হচ্ছে পসিবলি ইট উইল হার্ট ইউ, ইট উইল হার্ট ইউ। তুমি একটু আগে দেখছো যে উইল একটা মোডাল ভার্ব, তার মানে এখানে উইলের পরে যে হার্টটা আছে এটা, এটা যে ভার্ব আছে এটা হচ্ছে সঠিক উত্তরটা কোনটা হবে? এটা হচ্ছে ভি ওয়ান হবে। তুমি এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে তোমার প্রশ্নেও হার্ট দেওয়া আছে এবং সঠিক উত্তরও হার্ট হচ্ছে। তুমি কিন্তু ঘাবড়ে যাবো যে আসলে এটা ভুল না দেওয়ার কথা, আসলে না। অনেক সময় তোমার হচ্ছে এখানে ভার্বটা যেটা দেওয়া থাকতে পারে, যেটা দেওয়া থাকে সঠিক উত্তর ওইটাই হতে পারে। এটা জটিল কোনো ব্যাপার না, ঠিক আছে? এরপরে অজানা কথা দিয়ে একটা কথা তুমি দেখতে পাচ্ছ। এটা দেখো যে ব্যক্তিবাচক বা অন্য কোনো সাবজেক্ট বাক্যে অ্যাক্টিভ মোডে কাজ করলে তা অ্যাক্টিভ ভয়েস হয়, ঠিক আছে? যেমন আহ, তুমি যদি হচ্ছে ব্যক্তিবাচক বা অন্য কোনো সাবজেক্ট বাকি অ্যাক্টিভ মোডে, অর্থাৎ কাজ আমি করতেছি, তার মানে আমি অ্যাক্টিভ মোডে আছে সেন্টেন্সটা, আর কাজ কেউ করতেছে বাট এইটা ক্ষেত্রে প্যাসিভ এর ক্ষেত্রে। সো যখন আমরা ভয়েস শিখবো তখন বাকিটা খুব সুন্দর করে জানার চেষ্টা করবো, ঠিক আছে? এই মুহূর্তে এখন হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে কিছু বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? সো কিছু বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। তো এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ কি? আমি তো একটু আগে
ভার্বের সামনে যদি টু থাকে তাহলে সেটাকে ইনফিনিটিভ বলে আসলাম, কিন্তু বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ এই ভার্বগুলো আসলে কোনগুলো? এর জন্য